চলুন ঘরটা দেখে আসি। খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে। খুব খারাপ কিছু? ভালোও না। তাহলে তো যাওয়াই যায়। বুঝবেন না কিছু। কৌতূহল বর্ষে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে। এরপর হাঙ্গামা হবে, আবার আবার ঝামেলা হবে। হবে না, আমি আর নাক গলাবো না, শুধু দেখবো। দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন। আমি নিজেও কিছু জানি না। তরু তুলির ঘরের দরজা আটকানো শুয়েছে, ওরা দুজন যায় চুপচাপ। রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোররুমে ডান পাশে দাঁড়ায়, উদাস স্বরে অন্তুকে বলে, আপনি যান, আমার ভালো লাগে না ওখানে যেতে। আপনারও লাগবে না। অন্তুর বুকে ধুকপুকানি ওঠে। হাতে শুধু একটা দেয়াশলাই, টর্চ আনেনি। কী বা দেখবে? খুব খারাপ কিছু? দেখে কি করবে? কি থাকতে পারে? কোনো অনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি? জয় বলে ওখানে ইস্পাত, লোহা ইত্যাদি থাকে। গোডাউন ওটা, লোহা গলানোর কাজ হয়। এই সরু বারান্দাটা গা ছমছমে, ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতন। লাইট জ্বালাতেই অন্তু চমকে উঠল। আজব লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায়। অন্তু কোনোদিনও জ্বালিয়ে দেখেনি, ভয়ও হচ্ছিল। সেখানে কোনো পাহারা নেই তো? না থাকার কি? হামজা জয় ঝানুলোক আধারে লাল আলো আরও রহস্যময়তা তৈরি করছিল অকারণে। অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে। ওপাশে কারো আওয়াজ নেই, হয়তো পাহারা নেই। কেউ তো আসে না এদিকে। এ বাড়ির দোতলায় কেউ আসে না। বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ। তালাটা খোলার সাথে সাথে অন্তুর বুকটাও ধুপ করে ওঠে। আস্তে আস্তে দরজা ঠেলে সে চোখ ধাঁধিয়ে যায়। কবরের মতো অন্ধকার, আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে। হাত বাড়ায়, টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা। আশ্চর্য, পেছনের লাল আলো এক রত্তিও এই দরজার ওপারের অন্ধকার কাটাতে সাহায্য করছে না। অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না। নিজেকে ধমক দেয় একটা। সামনে কালগর্ভের মতো অন্ধকার, বদ্ধ বাতাসে কেমন একটা গুমোটে ভোটা আওয়াজ কানে বাজে। সেটা খুব বিশ্রী লাগছিল। কমপক্ষে ৩-৪ মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু, অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে। কিছু স্পষ্ট হলো না, তবে অন্ধকার চোখে সয়ে গেল। সামনে ২ কদম সমতল ভেবে পা রাখতেই পা ছিটকে যায়। চাপা এক আর্তনাদে আশেপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে, ধরেও ফেলে কিছু একটা। চুপ করে দাঁড়িয়ে থাকে। বুক দ্রিম দ্রিম করে ঢোল বাজাচ্ছে, যেন বুকে হাত রেখে ওকে থামানোর দরকার, নয়তো স্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে যে তার গতি বেড়েছে। পায়ের অনুভবে টের পায় সে কোনো সিঁড়ির উপর দাঁড়িয়ে এবং হাতে ধরে আছে দুপাশের হাতল। অন্তু অবাক হয়, এটা সে কোথায় নামছে? পাতালে? কবরখানা? তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে। তাহলে এই সিঁড়ি নেমে কোথায় যায়? দোতলা থেকে নামলে নিশ্চয়ই নিচতলায় যায়। নিচতলায় ওয়ার্কশপ। সে তাহলে যাচ্ছে কোথায়? ওয়ার্কশপে? তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক। অন্তুর রাগ হয় নিজের উপর। এক মুহূর্ত দৌড়ে ফিরে যেতে পা টানে। তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে। সে ভয় পাচ্ছে, চরম ভয়, এবং মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে। গায়ে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল। একটা অজানা ভয়ও হতে পারে। আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে সিঁড়ি যদি নিচে নেমে যায়, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে। এটা নিচতলার গুপ্ত সিঁড়ি। বাড়ির সামনে যে সিঁড়ি দিয়ে উপরতলা আসা হয় সেটা মুখ্য। এটা গৌণ একটা রাস্তা। বাগানের সেই লোহার গেটের কথা মনে পড়ল। তাহলে ওটা কি? ওটার পেছনে কি আছে? এক সিঁড়ি পিছিয়ে সে দুপাশে দেয়াল হাতিয়ে বাতির সুইচ টিপল। ঢালাই সিঁড়ি, দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাঁশ, ঢালায় যন্ত্রপাতি, চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে, সেসব। অন্তু তবু নেমে যায়। কোনো আগ্রহ পাচ্ছিল না। এখানেও সুইচ আছে, আলো জ্বালায়, কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায়। একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট। এটা ওয়ার্কশপ নয়। দোতলার মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর। তা কেবল ইটে গাঁথা, পুরো কাঠামো তৈরি, তবে প্লাস্টার রং কিছুই নেই, ফেলে রাখা হয়েছে। অন্তুর শরীরটা ঝাঁকি মেরে মেরে উঠছিল। লাইটের অল্প একটু আলোকিত হয়েছে। বাকিটা সেই রকম কবরস্থানের মতোই নিস্তব্ধ, অবরুদ্ধ। রাত বাড়ছে প্রকৃতিতে। অন্তু আচমকা বিদ্যুতের শক খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়ায়। একদম বাচ্চা কাচ্ছে। একজন নয়, অনেকে যেন। ভৌতিক সেই স্বর, এত করুণ। শরীরে কাঁটা দিয়ে উঠে ওর। এই অবরুদ্ধ ইটের গাঁথনির গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কান্নার আওয়াজ। অন্তু পাগলের মতো এগিয়ে যায়। গা ঘেমে ভিজে উঠেছে। চুলের খোপা খুলে কোকড়ানো লম্বা চুলগুলো পিঠ ছড়িয়ে যাওয়ার আরও গরম লাগছিল। খটাং করে একটা আওয়াজ হয়, তার পা কিছুতে বেঁধে। কান্না থেমে যায়। অন্তু থমকায়। আর আসছে না কান্নার আওয়াজ। একটা রুমে উকি দেয়, দিয়াশলাই জ্বালায়। রুমে কিছুই নেই। বালির মেঝে, ইটের দেয়াল। অবাক করা বিষয় হলো জানালা নেই রুমের। অন্তুর মনে হচ্ছিল পিছনে বুঝি কেউ আছে। সে একা নয়, এত আধার। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটছিল। সাহস সবটুকু কোথাও বিশ্রাম নিচ্ছে যেন। শরীরে জোর পাওয়া যাচ্ছিল না। আর মৃত্যুপুরীতে এসেছে সে। পুনরায় এই ভাবনা
মানসিকতাকে পুরো সম্মোহনগ্রস্ত করে রেখেছে। এক একটা রুম পেরিয়ে এসে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে। বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট। পরের রুমটায় উকি দেয়। দেয়াশলাইয়ের আলোয় এরকম সুইচ পেল দেয়াশলাইয়ের আলোয় এ রুমের সুইচ পেল। আলো জ্বালাতেই 2 কদম পেছায়। বিশাল কক্ষ, কমপক্ষে 20 হাত দৈর্ঘ্য ও 15-16 হাত প্রশস্ত বিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড, দণ্ড, কী সব মেশিনপাতি, বিম, সারি সারি সব সাজানো, যেন লোহার খনিতে চলে এসেছে সে। আবার আসছিল সেই কান্নার আওয়াজ, অথচ কেউ নেই কোথাও। পশমগুলো অবাধ্যের মতো খাড়া হয়ে আছে, পা জড়িয়ে আসা আড়ষ্টতা। অন্তু তটস্থ হয়ে উঠে, বাচ্চা কাঁদছে আবার। বিশাল এই কক্ষটিতে 15 ওয়াটের একটি মাত্র হলদে বাতি জ্বলছে, একাংশ আলোকিত, তাতে তাও সামান্য। অন্তুর শরীরে লোম কোপে কাঁপন উঠে, তবু সে গভীরে হারায়। এগিয়ে যায় সামনের দিকে। দুপাশে লৌহখণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা। কক্ষের শেষটায় ফাঁকা, মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্তু। এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে। অন্তুর বিশ্বাস হয় না। বোধহয় চোখে ভুল দেখলো, ছিটকে পিছিয়ে যায়। মানুষের কাটা হাত, কোনো ভুল নেই। অন্তু এগিয়ে যায়। হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না। আজ তার সব সাহস তলানিতে জমেছে। কেটে নেবার স্থান থেকে চুইয়ে পড়া রক্ত, ছিঁড়ে আসা শিরা উপশিরা থকথকে, কষানিগুলো শুকিয়ে গেছে। পুরুষের হাত, হাতের কবজিতে ঘড়ি, আঙ্গুলগুলো থ্যাতলানো, তাতে রূপার আংটি এখনো আছে। অন্তুর বমি আসে, চোখ দুটো ঘোলা হয়ে ওঠে। সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালকায় লোহার পাতের উপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙ্গুলের অস্থিসন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে। এভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে। লোকটা কতটা চিৎকার করেছিল, করেনি বোধহয়। কাপড় গুজে দেওয়া যায় মুখে, অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে? অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না। সে মার্ডার তো দেখেছে, হামজা সীমান্তকে মেরেছে, আগন্তুক হুমায়ুন পাটুরিকে মেরেছে, তখন কষ্ট হয়নি। কারণ কি? ওই 2 ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই। এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না? অন্তু উঠে কোনো মতে। কয়েক পা এগোতে বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে। এত বিশ্রী গন্ধ কিসের? অন্তু অবাক হয়ে চেয়ে থাকে। লোহা গলানোর বিশাল বিশাল অনেকগুলো চুল্লি। বাইরে থেকে ওয়ার্কশপে এতটা বড় লাগে না যতটা এখানকার যোগান। তা বড়, তবে এতটা না বোধ হয়। আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে। ফ্রেমগুলো অস্ত্রের, ধাতব গলন ঢেলে লৌহ অস্ত্র বানানো হয় সেসবে। তার পাশে গলিত মাংসপিণ্ড, মানুষের দেহ থকথকে জেলির মতো পড়ে আছে। মানবদেহের আকার নেই সেসবে। অন্তু শক্ত করে নাক চেপে ধরে অন্যায়, তাতে শ্বাস আটকে আসে। তবু গলিত মাংস, পচার গন্ধ নাকে মুখে ঢুকছে। মানুষের দেহ পুড়ে ঝলসে কুকড়ে উঠেছে, তাতে ছত্রাক বাসা বেঁধেছে। আরও ক্ষয় হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে। লোহা গলানো হয় প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মানবদেহের সহনশীলতা কতই বা কম বেশি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই চুল্লিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে। গলিত লোহার লাভা ঢালার জন্য হাতল বিশিষ্ট পাত্র, যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয় ধাঁচে। ঝলসানো মাংস পচেছে এখান থেকে। আচ্ছা, এখানে কি কর্মচারীরা আসে না, শুধু জয় আর হামজা আসে? আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটার বেশি বাকি, পুরোটা অন্ধকারে ছেয়ে আছে। অন্তু সুইচ খুঁজে, তার শরীর ঘেমে চুপচুপে হয়ে উঠেছে। হৃদযন্ত্রের ধরাস ধরাস আওয়াজটা কঠিন অস্থিরতার জানান দিচ্ছে। অন্তুর দেয়াল ঘেঁষে বসতে চায়, পারে না। পাশেই মানুষের ঝলসানো মাংস, হাড়, চুল, কাটা হাত, জাহান্নামের মতো আগুন জ্বলার চুল্লি পড়ে আছে। ফায়ার পাইপগুলো কালশিটে ধরা। মেটাল বার্নার মেশিন এখানে কেন? অন্তু বুঝল না। বড় কোনো কারবারের গোডাউন হিসেবেও এটা ব্যবহৃত হয় হয়তো। অন্তু চোখ বুজে থাকে কিছুক্ষণ। নিস্তব্ধ চারিপাশ, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই। এই বদ্ধ ধাতব বেষ্টনীর মাঝে দম ঘুরছিল খুব। আবারও আচমকায় অন্তুর মনে হলো সে ছাড়াও আরও কেউ শ্বাস ফেলছে। কেউ নয়, কারা বুঝি। অনেকের শ্বাসের আওয়াজ, আটকে থাকা শ্বাসের আওয়াজ। কারা বোধহয় দেখছে ওকে জলজলে চোখে, কিন্তু তাকে দেখে চুপটি করে আছে। শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ। অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায়। আবারও অস্ফুটে স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ঝনঝন করে ওঠে। একবার গলা চিরে আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল। কেউ বুঝি চুপ করালো, মুখ চেপে ধরে। বিশাল এক গুমট আলো, বাতাসহীন কক্ষ, টিমটিম করে হলদে আলো জ্বলছে। এই কান্নার আওয়াজ সে বহুবার শুনেছে হয়তো। রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যেই আওয়াজে কি কানে যেত? জয় তখনই ওকে ভেতরে ডেকেছে, যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় আর। অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথমত একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরেক পায়ের নগ্নতালু ভেদ করে বিঁধল। কমপক্ষে 1 ইঞ্চি। অন্তুর মাথার চাঁদি ঘুরে ওঠে। তীক্ষ্ণ আর্তনা কুঁজো হয়ে পড়ে অন্তু। দাঁতে দাঁত আটকে একটানে লোহাটা টেনে বের করে। গলগল করে রক্ত বেরিয়ে আসে, যেন টাপের পানি ছাড়া হলো। আবারও পা চালায়। বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের ত্বক ছিঁড়ে ফিরে যায়। সে থামে না। পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা, যন্ত্রণা। অনেকটা এগিয়ে গিয়ে 3-4টা কাঠি একসাথে জ্বালায়। বেশ কিছুটা আগুনের বহরে সাদা সমারোহ চোখে ভেসে ওঠে। ঠিক বুঝে ওঠার আগে কাঠের আগুন
আঙ্গুলে এসে লাগায়, কাঠি ছেড়ে দেয় অন্তু। এগিয়ে গিয়ে সুইচ দাবায়। আরেকটা হলদে বাল্ব জ্বলে ওঠে, মৃদু আলো, সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল। সামনে এক সারি সাদা। অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে। পালা ধরা মানুষ, তারা সব ছোট মানুষ, 5 বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর 15-র বেশি নয়, একটারও বয়স। গায়ে সাদা পাঞ্জাবি, সবগুলোর মাথায় টুপি, পাঁচকলির কাউমি মাদ্রাসার টুপি পরা, জরাজীর্ণ হয়ে আছে সবগুলো। অন্তুকে দেখেই তারা সমস্বরে চেঁচিয়ে ওঠে, আরো জড়িয়ে বসে। এখানেও বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে, কাঁদতে দিচ্ছে না। চোখে মুখে কিসের ভয়? পিপাসা, ক্ষুধা, আতঙ্ক, কাতরতা, সে কি নিদারুণ অসহায়ত্ব। ছোট্ট ছোট্ট মানুষ ওরা, এই মৃত্যুপরীতে কি করছে তারা বিস্ফোরিত চোখে দেখে। রোজ যে নারীটি তাদের 24 ঘন্টায় একবার খাবার দিতে আসে সে নয়, এ তো অন্য কেউ। কে? রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো শরীরে, হাতে দিয়াশলাই, ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা। অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতো। চোখ দুটো গভীর, ঘন পাপড়ি, অলস ঝাপটানিতে আত্মবিশ্বাস, অল্প বিস্ময়ে, কিছুটা হতাশ। ওরা আরও জড়িয়ে বসে, আরও জড়সড় হয়ে। ছোটগুলো চোখের পানি শুকায়নি, অনবরতই কাঁদে ওরা। বড় যারা একটু ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে। মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয়। কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুঠুরিতে যে তিমির আধার, তাতে আটকে আছে এরা। কেউ কাউকে দেখতেও পায়নি বুঝি। দিনেও আলোও আসে না সেখানে। ছোট্ট এক পুচকে মাথার এলোমেলো টুপিটা ঠিক করে কোনো মতে অন্তুকে বলে, একটু পানি দিবে? পানি? পিপাসা, আমি একটু পানি খাবো। অন্তুর বুকের ভেতরটা এক মোচড়ে ওলটপালট হয়ে ওঠে, ধপ করে বসে পড়ে মেঝেতে। ওরা পানি চায়, ওরা পিপাসার্ত, ওরা ছোট্ট ছোট্ট মানুষ। পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকেও অন্তু নিজের রুম, পা, ব্যান্ডেজ, আশেপাশের কিছুই যেন দেখছিল না। চোখের সামনে পর্দা পড়েছে, আলো আধারের ভিড়ে হলদে বাতির টিমটিমে আলোর পর্দা। রিমি জ্বর মেপে গেছে 103 ডিগ্রি ফারেনহাইট। মাঝে মাঝে কাঁপুনিতে জ্বরের তোপ বাড়ছে, চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে। সেসব গায়ে লাগছিল না অন্তুর, সে যেন অচেতন এখনো। কিভাবে রুমে এসেছে তা ঠিকমতো মনে পড়ছে না। রিমি ধরে এনেছিল এটুকু মনে আছে আবছা করে। ওরা পানি চাইছিল, অন্তত পানি নিয়ে যায়নি। সে সামনে বসে পড়েছিল আস্তে করে, দেহটা থরথরিয়ে কাঁপছিল। ওদের চোখে মুখে সে কাতর আতঙ্কিত চাহনি। অন্তুর শরীরটা নেতিয়ে পড়তে চায়, জিজ্ঞাসা করতে জিহবা সরে না। তোমরা কারা? এখানে কেন? অনেকক্ষণ পর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করেছিল। তোমরা কি মাদ্রাসায় পড়ো? হাফেজিয়া মাদ্রাসায়? একজন মাথা নাড়ে সায় দেয়। অন্তু আবারও চুপ। সে বাড়িতে এসেছে মাস কয়েক হলো। প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয়ামির যেদিন রাজধানী থেকে ফিরল, সেই শেষ রাতে। এরপর বহুবার শুনেছে, এদিকে আসা যাওয়াও দেখেছে ওদের। সেদিন এদের ধরে আনা হয়েছে ঢাকা থেকে ফিরে, রাজধানী থেকে অর্ডার পেয়ে এসব করছে এরা। তোমাদের কবে আনা হয়েছে এখানে? কয়েকদিন আগে। অন্তু ভাবে, তাহলে তখন তাদের কান্নার আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত। এদের আগেও আরও আনা হয়েছিল। আজ প্রায় 2 সপ্তাহ যাবৎ জয় হামজার পায়ের সুতো ছিঁড়েছে। রাত দিনের ঠিক নেই। ছুটছে ওরা। অন্তু উঠে দাঁড়াতে চায়, পা টলছে। অসহ্য যন্ত্রণায় অসাড় হয়ে এসেছে পাটা। শক্তি নেই চলার। চুপচাপ বসে থাকে শ্বাস আটকে। বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে। অন্তু জিজ্ঞাসা করে, তোমরা কারা? বয়স 15-র মতো একটা ছেলে, দৃষ্টি অস্তমিত, তবু দৃঢ় স্বরে জানায়। শিবিরের ছেলে আমরা। কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত। নাম কি তোমার? আব্দুল আহাদ। তুমি হাফেজ? হ্যাঁ। কয় পাড়ার? কোরআন কয় পারা? অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে। প্রথম থেকে ওকে লক্ষ্য করছে অন্তু। চোখে ভয় নেই আর সবার মতো। সেই যেন সবার জন্য চিন্তিত। অন্তু বলে, 30 পাড়ার। আমি সেই 30 পারা কোরআনের হাফেজ। তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো? জানবো না কেন? কেন? ওরা ভয় পায় আমাদের। ওরা ভয় পায়? কিসের ভয়? অন্তু একটু অবাক হয়। আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব, ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে, কিন্তু আমাদের মারলে আমাদের আর্মিরা দুর্বল হয়ে পড়বে। তারা দুর্বল হচ্ছে না? কারাগারে পুরে দেয়, ফাঁসি দিয়ে দেয়, গুম করে দেয়, ট্রাক ভরে তুলে নিয়ে যায়, গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে। দুর্বল হয় না আবার? এত কিছু করেছে, কী বা করতে পারছে? অন্তু চুপ করে বসে থাকে। আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকতে ভালো লাগছে তার। দাড়ি গোফের রেখা দেখা দিয়েছে, তবে মুখটা কচি। সে কচি মুখে এত সব ভারী কথা, ধর্মবিশ্বাসের শক্তি, সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণের শক্তি। অন্তু ভাবে, সবাই তো ভালো হয় না। টুপি দাড়ি পরা সবাই ভালো না, নামাজি সবাই ভালো না, হাফেজও সব ভালো না, কিন্তু বাকিগুলো অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে 100-তে কয়টা ভালো আছে? বর্বর, মূর্খ, অসভ্য জানোয়ার এক একটা। কিন্তু এদের মাঝে যদি 90 জনকেও খারাপ ধরা হলো, বাকি 10টা?
এরা কি 10 জনের নৈতিকতা জানে না? যত যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে। তার চেয়ে বড় কথা, যারা এখনো পাপ করেইনি তাদের জান নিয়ে খেলাপাতি খেলার অধিকার কে দিল স্বৈরাচারদের? ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে? হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধ মুক্ত করে ফেলেছে এরা। তাহলে দেশে যা সব ঘটছে তা এদের মরা আত্মারা উঠে এসে করছে? বাকিরা বেহেশতের দূত হবে, তাই পলাশরা কোথায়? রাজনরা কারা? এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয়। অন্তু ভাবনা ছেড়ে উঠতে চায়। আব্দুল আহাদ চোখ নত করে রেখেছে। অন্তু জিজ্ঞাসা করে, তুমি মরতে ভয় পাও না? ভয় পেলে কি মরণ মাফ? অন্তুর এই কথা আর কি জবাব দেবে? জিজ্ঞাসা করে, এসব কে শিখিয়েছে তোমাদের? কে শেখায়? মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাই যাই, খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরছে। খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে, পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওরাও তো মরবে, তারপরেও পালানো হয় আমাদের। ভয় করে লাভ কি? সবাইকে এখানেই আনা হয়েছিল? এরা ছাড়া কি আর লোক নাই? কত লোক ওদের। সহপাঠীদের চিৎকার আর অসহায়ত্ব এইটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে। এই আগুনে কি কোনো একদিন পুড়ে মরে যাবে না দেশের ক্ষমতাধর স্বৈরাচার? মানুষের দীর্ঘশ্বাস, অবিচার, অধিকারহীনতা, রাহাজানি, হাহাকার কতদিন? অন্তু উঠে দাঁড়াতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনায় ফেটে পড়ছিল। এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আব্দুল আহাদ এগিয়ে আসে। অন্তু চমকায়। দেখি, পা দেখি। অন্তু তাকায় আব্দুল আহাদের দিকে। চোখের দৃষ্টিনত, মুখটা গম্ভীর। তার জোব্বার প্রান্ত ছেঁড়া ঝুলছিল, তা টান দিয়ে ছিঁড়ে নিয়ে অন্তুর পায়ে বেঁধে দেয়। অন্তু পায়ে হাত দেয়া থেকে বাধা দিলে বলে, আমি তো ছোট, আপনার কিছু হবে না, বেঁধে দেই, রক্ত পড়ছে। বাধা শেষ হলে বলল, এই অসময়ে কেন এসেছেন জানি না, আপনি কে তাও জানি না। ও একটু পানি খেতে চাচ্ছে অনেকক্ষণ ধরে, পানি আনেননি? অন্তুর বুকে শুল বিঁধল বোধ হয়। পানি আনেননি বাক্যটা ফলার মতো বেঁধে বুকে। অন্তু ঝাড়া মেরে উঠে পড়ে। আব্দুল আহাদ ওকে ধরতে হাত বাড়িয়েও গুটিয়ে নেয়। অন্তু নিজে চেপে ধরে ওর হাতটা। ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ছোট ভাই তো তুমি আমার, হাত ধরলে কি? মলিন হেসে বেরিয়ে আসে। কুড়িয়ে কুড়িয়ে বড় ঘর পার হতেই অন্তুর দম বেরিয়ে যাচ্ছিল। পা দুটো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অন্তু যখন দোতলায় ফিরে বড় বড় জগ ভরে পানি নিচ্ছিল, রিমি হাই হাই করতে করতে এগিয়ে আসে। কি করছেন আমরিন? পাগল হয়ে গেছেন? ওদের একবেলার বেশি পানি বা খাবার দেওয়ার হুকুম নেই। কার হুকুম নেই? আপনার নরকের দেবতা স্বামীদের। আপনিও পতিভক্তা নেউটা মেয়ে হতে পারেন, কিন্তু জানেন তো আমি খুব পাপিষ্ঠা আর স্বামীর অবাধ্য অভিশপ্ত একজন স্ত্রী। আমার এসব মানার কথা নয়। আপনি বুঝতে পারছেন না, প্লিজ। এ বিষয়ে আর কিছু শুনতে চাই না। যদি আজ বাধা দেন তো সুযোগ পেলে আপনাকেও ছাড়বো না, আর আমার বিশ্বাস সুযোগ আমি পাবই। অন্তুকে তখন ঠিক মন্ত্রমুগ্ধের মতো লাগছিল, যেন তাকে বশ করা হয়েছে। জয় একগাদা বিস্কিট, কেক ইত্যাদি খাবার দাবার এনে ঘরে রাখে। অন্তু সেই সব এবং পানি ও টর্চ নিয়ে খুঁড়িয়ে নিচতলায় পৌঁছায়। ওরা খেতে চায় না, শুধু ওদের পানি চায়। বুক চৌচির পিপাসায়। অন্তু খাওয়ায় ওদের। ওদের হাত বাঁধা নেই, তবু সম্ভব নয় ঘুটঘুটে অন্ধকারে উঠে এসে সুইচ খুঁজে বাতি জ্বালায়। অন্তু বাতি জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। পায়ের ব্যথায় মাথা ফাঁকা হয়ে আসছিল। বড় ঘরের বাইরে বিস্তৃত ফ্ল্যাট, নোনা ধরেছে ইটের গায়ে। কোথাও খানিক আলোর দিশা নেই। খসখসে ঢালাই মেঝে হল গ্রাউন্ডটাতে, তাতে পায়ের চামড়া খসে আসছিল, যেন এক পা ফেলতে পারছিল না। যেদিকে তাকায় অন্ধকারে সমুদ্র ঢেউ খেলছে। রাত শেষের দিকে। দুর্গের মতো দরজা জানালাবিহীন কুটুরি, টর্চের আলো সামনের দিকে সরু হয়ে পড়ছিল। তাতে আরো গা ছমছম করা পরিবেশ তৈরি হয়েছে। কারো পায়ের শব্দ পায়। অন্তু থমকে দাঁড়ায়। তার পেছনে কেউ হাঁটছে, তার সাথে পা মিলিয়ে। চোখ বুজে শরীরে শিরশিরানি অনুভব করলো। পিছনে ফিরে তাকানোর সাহস হয় না। কেউ খুব কাছে আসছে, এগিয়ে এসে দাঁড়াচ্ছে। এরপর ফিসফিস করে অন্তুকে বলে, আপা, আমি আব্দুল আহাদ, ভয় পাবেন না। অন্তু আব্দুল আহাদের হাতটা চেপে ধরে শ্বাস ছাড়ে বলে, তোমাদের কোন পথ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাতে কি? শুনি। চোখে পটি বাঁধা ছিল, মুখে কাপড় গোজা ছিল, গভীর রাতে আনা হয়েছিল এটুকু আন্দাজ আছে। আপনি এখানে কেন আসছেন আজ বারবার? তোমার খারাপ লাগছে? গম্ভীর হয়ে রইল আব্দুল আহাদ। জবাব দিল না। দুজন মিলে ঘুরে ঘুরে দেখে পুরো ফ্লোরটা। এক কক্ষে সারি সারি মদের বোতল সাজানো, কেসে ভরা। উটকো গন্ধে নিঃশ্বাস নেওয়া দেয়। একটুও পা দেবার জায়গা নেই মেঝের কোথাও। আব্দুল আহাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভৌতিক ঠেকছিল। নিস্তব্ধ বদ্ধতায় অন্তুর কাছে এত মদ,
এগুলো পলাশের হোটেলের মনোরঞ্জনের মাল, এখানে রাখা আছে। টর্চের আলো সরু হয়ে পড়ে। সেভাবে অন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘরটা দেখে ফিরে আসতে উদ্যত হয়ে আবারও ঘুরে তাকায় চট করে। আব্দুল আহাদ শুধায়। অন্তু মেঝেতে রাস্তা খুঁজে। মদের বোতলের কেসগুলো গিজগিজ করছে। ঘরের পশ্চিম কোণার দরজা একটা লোহার দরজা। অন্তু নিঃশব্দে কেস সরাতে চায়, টুকটাক শব্দ তবু হচ্ছিল। অন্তু আব্দুল আহাদকে দাঁড় করিয়ে রেখে নিজে এগিয়ে যায়। লোহার ভারী দরজা চাপানো। অন্তু তা খুলে ফেলে আস্তে করে, ঠিক যেন বেকারির কারখানার মতো। অস্তমিত সূর্যের মতো জ্বলজ্বল করছে ভেতরটা। কড়া পাওয়ারের হলদে লাইট। অন্ধকারে লাইটের আলোতে গুমটে মারা অবরুদ্ধ ঘরটাকে দেখে অন্তুর আনন্দই হলো। সে জীবিত চোখে নরক দেখে নিল। বেকারি কারখানার তন্দুরিগুলো যেমন আগ্নেয়গিরি লাভার মতো জ্বলে, ঠিক তেমনি তিমির অন্ধকারে হলদে আলো সেরকম পরিবেশ তৈরি করেছে। সেখানে মহিলাদের এক ঝাঁক নজরে আসছে। তারা অবাক হয়ে অন্তুকে দেখে। শুয়ে বসে হেলান দিয়ে আছে তারা, একে অপরের গায়ে ঢলে পড়ে বসে আছে তারা। তাদের সবার শরীরে এক টুকরো করে সাদা কাপড়। যেমনটা মেয়েরা গোসল করে তোয়ালে জড়ায় শরীরে, ঠিক সেভাবে দেহের উপরিভাগ ঢেকে রেখেছে যেন অনিচ্ছা সত্ত্বেও। এরাও পলাশের হোটেলের মাল সবগুলো। অন্তুর শরীরটা ঝিনঝিন করে ঝাঁকি মেরে ওঠে। ভাগ্যিস আব্দুল আহাদ আসেনি। সে দেখত এই নারকীয় পরিবেশ। সে টেরই পেয়েছিল না ওই বাচ্চাগুলো ছাড়াও এই বদ্ধ কুটুরিতে আরও প্রাণের অস্তিত্ব আছে। অন্তু বিছানায় শুয়ে শুয়ে ভাবার চেষ্টা করে এইসব লেওয়াজের কারণে কি পলাশ ও হামজা জয় একে অপরের দলকে এত সমীহ করে চলে। গাঢ় কারবার বন্ধন। এজন্যে যত যাই হোক, যেমন আগুনই দপদপ করে জ্বলে উঠুক, মোটেও তারা একে অপরের দলকে হিট করে না। সন্ত্রাসবাজ, রাজনীতিবিদ, স্বৈরাচার, নরহত্যাকারীরা মিলেমিশে একাকার হয়ে গেছে চারিদিকে। দাউ দাউ করে জ্বলছে নরকের আগুন। সেই আগুনের আজ জনতাদের সবার গায়ে সবসময় না লাগলেও লেগে যায় কদাচিৎ। অন্তু জ্বরের ঘরে বেশি ভাবতে পারে না। অবচেতনায় লুপ্তপ্রায় হয়ে পড়ে থাকে। জয় এলো রাত 12টার দিকে। তার চোখ মুখ ক্লান্ত হলেও কিসের এক খুশির রেখা ঝকমক করছে। পরনে সিলভার রঙা ডেনিম, হাই বুটের সাথে গটগট শব্দ তুলে রুমে ঢুকলো। এত অভিজাত ভদ্রলোকের মতো লাগেনি কখনো। খোঁচা খোঁচা দাড়ি অল্প বেড়েছে, ফ্রেঞ্চ কাট চুলে খুব অসভ্য ভদ্রলোকের মতো দেখায় তাকে। রুমে ঢুকে প্রথমে অন্তুর দিকে তাকায়। ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আমার একদিনের বিরহ বইতে পারোনি, জ্বর বাঁধিয়ে বসে আছো। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। সুর করে গাইল শেষটুকু। কথা শেষ করতে না করতেই যখন অন্তুর পায়ের দিকে চোখ গেল, এত জোরে ঘর কাঁপিয়ে হেসে উঠে হো হো করে অন্তু চোখ খুলে তাকালো। হাসির তোরে নুইয়ে পড়তে চায় জয়। পুরুষ মানুষ হাসলে গলাটা দরাজ হয়ে ওঠে কেমন। প্যান্ট ছেড়ে লুঙ্গি পড়তে পড়তে বলে, আমাকে কি তোমরা নিজের উপর থেকে কনফিডেন্স কমাতে দিবে না? হ্যাঁ, শালা যা ভাবো তা হয়ে বসে থাকে, যা আন্দাজ করি তা আলবাত ঘটে যায়। খালি ভাবা দরকার, মিস নাই। সাদা লুঙ্গিটা পরে জ্যাকেটটা খুলে ছুঁড়ে উড়িয়ে দিল। প্রচুর গরম লাগছে। দরজাটা লক করে এসি অন করে অন্তুর সামনে এসে মেঝেতে উবু হয়ে বসে হাঁটু ভাঁজ করে কপালেও গলায় হাত রেখে আস্তে করে বলে, তা ঘরালি অনুভূতি কেমন নিষিদ্ধ জায়গায় পা রেখে? অন্তু চোখ খোলে না। জয় মাথায় হাত বুলিয়ে দেয়। অগোছালো চুলগুলো হাতের ছোঁয়ায় গুছিয়ে দেয় আলগোছে। এদিক ওদিক তাকাতে তাকাতে নিচু আওয়াজে জিজ্ঞাসা করে, এত জ্বর বাতালে কি করে? ওষুধ খেয়েছো? অন্তুর চোখের কোণা দিয়ে পানি পড়ছিল। চোখ জ্বলছে। জ্বর এলে চোখ দিয়ে পানি পড়ে। জয় তা আঙ্গুলের ডগায় মুছে সেই পানিটুকু মনোযোগ সহকারে দেখতে দেখতে বলল, পা কেটেছে কিসে? ইস্পাতের খণ্ডে? কতক্ষণে কেটেছে? ওদের কেন ধরে এনেছেন? তিরতির করে কাঁপছে অন্তুর কণ্ঠস্বর। জয় উঠে বাথরুমে গিয়ে বালতি ভরা পানি ও মগ এনে মেঝেতে রাখে। অন্তুকে পাজা কোলে করে তুলে বিছানার এক পাশ থেকে অপর পাশে নিয়ে যায়। হাঁটার সময় আবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখে অন্তুর বুকটা তার বুকে গোজা। মুচকি হাসে আনমনে। খুব সুখ সুখ লাগছে। হাজারো পাপের মাঝে কখনো সখনো পাপকে অবহেলা করতে সে গান গায়, গিটার বাজায়, আরও কত কি করে। আজকাল সেসব বাদ দিয়ে অন্তুকে জ্বালায়। আড়াআড়ি শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালতে ঢালতে জিজ্ঞাসা করে, ডাক্তার আনবো? এসেছিল। কি বলেছে? ওষুধ দেয়নি? দিয়েছে। খাওনি কেন? অনেকক্ষণ ধরে পানি ঢালল জয়। জ্বর খানিক নামলো কিনা বোঝা গেল না। তবে কপাল ও মাথাটা ঠান্ডা হলো। জয় লুঙ্গির উপর গলায় এক লাল টকটকে গামছা ঝুলিয়ে বাইরে বেরিয়ে যায়। কী সব হোটেলের খাবার কিনে আনে। অন্তুকে খাওয়াতে চায়। সেই রুচি বা মানসিকতা নেই অন্তুর। জোর করে ওষুধ খাওয়ায়, সাথে একটা ছোট্ট স্লিপিং ড্রাগও। সারা রাত অচেতন ঘুমালো অন্তু। তার হুঁশ নেই। জয় চেয়ার টেনে নিয়ে নিজের বিছানার পাশে বসে চেয়ে থাকে অন্তুর দিকে ঘন্টার পর ঘন্টা। কিউব মেলায় আনমনে। বিশাল ট্রমায় পড়ে গেছে মেয়েটাতে, যে মুখখানা একদম কুঁচকে গেছে। শেষ রাতের দিকে নিচতলার বড় ঘরে যায় একবার। সব ঠিকঠাক, খালি পানির জগ ভরে রেখে গেছে বাচ্চাগুলোর সামনে।
জয় হাসলো তা দেখে। বাচ্চারা ভয় পায় জয়কে দেখে। সেখান থেকে বেরিয়ে যখন মদের ঘরে গেল, মাথাটা গরম হলো। সব এলোমেলো করে সাজানো। অন্তু অত সব বোঝেনি। মদের কেস সাজানো হয়েছে এখানে ক্রম অনুসারে। সে তো চেনে না। উইস্কি, রাম, জিন, বিয়ার, ওয়াইন, ভদকা ইত্যাদি মাফিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। মহিলাদের ঘরে ঢুকবার পথ পেছন দিকে। ওই রাস্তা দিয়ে বাগানের রাস্তা চলে গেছে লোহার ফটক পেরিয়ে। এদিক দিয়ে ঢুকতে হয় ওই কক্ষে। অন্তু জানে না। মহিলাদের কামরায় আওয়াজ যেতেই ওরা থরথর করে কেঁপে ওঠে। ঢালাই মেঝেতে চামড়া স্যান্ডেলের আওয়াজ, সাথে খোলা বেল্ট ঘেঁষে আসছে। এই আওয়াজ চেনে তারা। জয়ামি সাদা লুঙ্গির কুচি উঁচিয়ে ধরে এগিয়ে আসছে। লোকটা কিছু বলবে না, তাকাবেও না। তবু জয়কে ওদের চরম ভয়। ঘেন্না করে ভীষণ, ঠিক ডাস্টবিনে আবর্জনার মতো। মানুষ হয়তো ড্রেনের পানিকেও অতটা ঘেন্না করে না যতটা ঘেন্না জয় ওদের করে। ওরা সব একসাথে জড়সড় হয়ে দাঁড়ায়। জয় নাক কুচকে দেখে চারিদিকটা। একটাবারও ওদের অর্ধবস্ত্রে অনাবৃত দেহটার দিকে তাকালো না। তার রুচি ভালো। যারা শরীরে ঢেকে ঢুকে রাখে, সম্মানবোধ আছে তাদের প্রতি তার আগ্রহ আসে। যারা খুলেই রেখেছে তাদের আবার দেখার কি আছে। সস্তা দেহ, সস্তা মেয়ে লোক, এইসব ধারণায় বিশ্বাসী জয় আমির পলাশের কাছে দারুণ খাতিরের লোক। মাঝে মধ্যেই হোটেল রুমে জয়কে মেয়ে নিয়ে ঢুকতে দেখে অভ্যস্ত মেয়েরা। অথচ শখ মিটলে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবার এই নোংরা স্বভাবের জন্যে ওর কাছে কোনো মেয়ে যেতে চাইতো না। বিয়ের পর ধীরে ধীরে যাওয়া বন্ধ তার রেস্ট্রিকশন বহুত। প্রথমত কড়া নিষেধ হলো, তাকে কোনোভাবেই চুমু খাওয়া যাবে না। এছাড়াও জড়িয়ে ধরা যাবে না, গা ঘেঁষা যাবে না, নির্লজ্জের মতো অঙ্গভঙ্গি দেখানো যাবে না। মেয়েলোকের বেহায়াপনা আর ঢঙে জয়ের গা জ্বলুনি রোগ আছে। সে নিজে যা করবে সেইটুকুই। এই নিয়ে পলাশ খুব হাসি মজা করত। একবার একটা মেয়ে জয়কে খুশি করার লক্ষ্যে অথবা টাকা হালাল করার উদ্দেশ্যে বোধহয় ওকে জাপটে ধরে চুমু খেয়েছিল। এক থাপ্পড়ে কান দিয়ে রক্ত বের করে রুম থেকে বের করে দেবার রেকর্ড আছে জয়ের। এসবে হোটেলে ভীষণ হাসাহাসিও লেগে যেত। মেয়েরা জয়কে ভীষণ ভয় পায়। যারা একটু লজ্জা পায়, সংকোচ থাকে ভেতরে, নতুন আসে, তাদের দেয়া হতো জয়ের সাথে। অন্যদিকে তাকিয়ে জয় জিজ্ঞাসা করলো, কেউ এসেছিল তোমাদের কাছে? এক মাগে ছিল, কেডা জানি, দীক্ষা গেল আমারে সকলে। আর রেহাই হলো না। জয় ক্ষিপ্রগতিতে এগিয়ে গিয়ে কণ্ঠনালীটা চিপে ধরল 2 আঙ্গুলে। আমার বউ সে, তোমার মতো স্লাইড না। বল, কে বলেছিল? বল বল, আমার বউ ওটা। বল বল, কথা বল। শালি খাঙ্কের চেংড়ি, বল কি বলেছিলে যেন? স্পিক আপ। আপনার পত্নী। কথাটা উচ্চারণ করতে গিয়ে গালে রক্ত উঠে যাবার উপক্রম হলো মেয়েটার। সেখান থেকে বেরিয়ে এসে মদের কেসগুলো ফের সাজালো। 2টো রামের বোতল নিল নিজের জন্য। আগামীকাল মদ ও মহিলাগুলো পৌঁছে যাবে পলাশের বাপের হোটেলে রাজধানীতে। বড় ঘর পেরিয়ে আসার সময় পানির জগগুলো নিয়ে এলো। হামজা দেখলে পাছে রেগে যাবে, জয়কে দুর্বল ভাববে। বউয়ের খাতিরে দুর্বলতা প্রকাশ করতে নেই। বউকে লাই দেওয়া পুরুষের জন্য খুব একটা ভালো কথা না। অন্তু তখনও ঘুমাচ্ছে। খানিক বাদে ফজরের আজান হবে। খুব গরম লাগছিল বড় ঘর থেকে ফেরার পর। হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলের কাছে যেতে দেখলো তরু খাবার বাড়ছে। মেয়েটার অভ্যাস কাটেনি, অথচ কথা বলে না। জয় নিঃশব্দে খাবারটা নিল। ভাত একটু কমিয়ে রাখলো। খিদে নেই তো খুব একটা। তরুকেও কিছু বলল না। তাকে সকলেই ঘেন্না করে, তরু খালি করতো না, এখন সেও করে। তাকে ঘেন্না করা এক প্রকার বিধান। মেয়েটা বিধান লঙ্ঘনে ছিল। এতদিনে লাইনে এসেছে, চুপচাপ চলে এলো ঘরে। আজ মনটা ভাল লাগছে খুব। অল্প খাবারের মাঝেও পুরোটা খেতে পারল না। বমি আসছে, ঘুম নেই চোখে। বোতল খুলে নিয়ে বসলো। শরীরটা ঝিমিয়ে আসছে। লুঙ্গি গুটিয়ে চেয়ারের উপর গা হাত পা ছড়িয়ে বসে তাকিয়ে থাকলো অন্তর ঘুমন্ত মুখটার দিকে। নেশা হয় অথচ মাতাল হয় না সে। মদও ভালো লাগছে না। জীবনটা ঘনিয়ে আসছে, বেশি দিন নেই। তাতে খুশি খুশি লাগে, আবার দুঃখ ঘিরে ধরে। আরমিন যা করছে তা ঠিক। অন্তর চরিত্র এবং ভবিষ্যতের সম্ভাবনার সাথে খুব যায়। তবু সাবধানতার মার নেই। জেদ বেশি মেয়েটার। জয় তাকিয়ে রইল। চোখ ফেরাতে ইচ্ছা করে না। মুচকি হাসে সে। তার বহুত বৃদ্ধা ভক্ত আছে। তারা থুতনি ধরে জয়কে কমবার বলেনি, বৌখান্তর সুন্দরী হইব হলো স্যারা। মিথ্যা বলেনি। বউ তার চরম সুন্দরী, সাথে চরিত্রের বৈশিষ্ট্য কাড়াক। ফর্সা মুখের নিচে থুতনি থেকে গলা চড়িয়ে অন্তর বুকের জায়গাতে মাতাল হাওয়া লাগলো জয়ের গায়ে। যা সে মদে পাচ্ছিল না। ইচ্ছে করলো বিছানায় গিয়ে কাছে টেনে নিয়ে শুয়ে পড়তে, গেল না। জাগ্রত থাকলে তো কাছে যাওয়া পছন্দ না তার বউয়ের। মাঝে মধ্যে যখন রাতে ওকে কাছে পেতে ইচ্ছা করেছে, জোর করতে হয়েছে। শেষ পর্যন্ত হার মানলেও তা হতো ধর্মের দোহাই দিয়ে। স্বামী নারাজ হইলে লানত, এইসব দোহাই। অচেতন অবস্থায় কাছে যাওয়াটা সুযোগ নেওয়া হয়। জয়ের সে অভ্যাস নেই। সে মানুষের সামনে ছিনিয়ে নেয় অথবা জিতে নেয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।